একটি দেশ আছে, যে দেশে কোনো তেল, গ্যাস, স্বর্ণের খনি নেই, নেই বিশাল কৃষি জমি। এমনকি দেশটি এত ছোট যে মানচিত্রে খুঁজে পেতেও অনেক সময় লাগে। কিন্তু আজ সেই দেশই বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর, বড় ফিনান্সিয়াল হাব, হাইটেক ম্যানুফ্যাকচারিং সেন্টার এবং গ্লোবাল ট্রেডের এক গুরুত্বপূর্ণ শক্তি। দেশটির নাম সিঙ্গাপুর। প্রশ্ন হলো, যেখানে অনেক দেশ প্রাকৃতিক সম্পদ পেয়েও উন্নত হতে পারেনি, সেখানে প্রায় শূন্য প্রাকৃতিক সম্পদ নিয়ে সিঙ্গাপুর কিভাবে বিশ্ব বাণিজ্যের জায়ান্ট হয়ে উঠল। আজকের ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের সে অদ্ভুত সাকসেস স্টোরি, যেখানে সম্পদ ছিল না মাটির নিচে, সম্পদ ছিল কৌশল, অবস্থান, শৃঙ্খলা, পরিকল্পনা আর মানুষের দক্ষতায়। 1965 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়। তখন দেশটির অবস্থা খুব শক্তিশালী ছিল না। এটি ছিল ছোট একটি দ্বীপ রাষ্ট্র। নিজস্ব বড় বাজার নেই, প্রাকৃতিক সম্পদ নেই, বিশাল জমি নেই, এমনকি পানির জন্য অনেক ক্ষেত্রে বাইরের উপর নির্ভর করতে হতো। অনেকের চোখে সিঙ্গাপুর ছিল এক অনিশ্চিত রাষ্ট্র। কিন্তু সিঙ্গাপুরের নেতারা একটি জিনিস খুব দ্রুত বুঝেছিলেন: আমাদের মাটির নিচে সম্পদ নেই, তাই আমাদের মাথার ভেতরেই সম্পদ তৈরি করতে হবে। আর এখান থেকেই শুরু হয় সিঙ্গাপুরের ট্রান্সফরমেশন। সিঙ্গাপুরের সবচেয়ে বড় শক্তি ছিল তার অবস্থান বা লোকেশন। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত। এই সমুদ্রপথ ইন্ডিয়ান ওশান আর সাউথ চাইনা সিকে যুক্ত করে, অর্থাৎ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ। এই বিশাল বাণিজ্য রুটের মাঝখানে সিঙ্গাপুর দাঁড়িয়ে আছে এক গেট কিপারের মতো। যে জাহাজগুলো চায়না, জাপান, কোরিয়া, ইন্ডিয়া, মিডল ইস্ট বা ইউরোপের দিকে যাতায়াত করে, এদের অনেকের জন্য সিঙ্গাপুর ছিল ন্যাচারালি কনভেনিয়েন্ট স্টপিং পয়েন্ট। কিন্তু শুধু অবস্থান থাকলেই তো আর দেশ সফল হয় না। সিঙ্গাপুরের আসল সাফল্য হলো তারা লোকেশনকে শুধু ভাগ্য হিসাবে নেয়নি, তারা এটাকে পরিকল্পিতভাবে বিজনেস মডেলে পরিণত করেছে। সিঙ্গাপুর বুঝেছিল, যদি প্রাকৃতিক সম্পদ না থাকে তাহলে অন্য দেশের পণ্যকে নিজের ইকোনমির অংশ বানাতে হবে। আর এখান থেকেই তৈরি হয় রি এক্সপোর্ট এবং ট্রান্সশিপমেন্ট ইকোনমি। সহজভাবে বললে, এক দেশ থেকে পণ্য আসে, তারপর সেটি তারা অন্য দেশে পাঠায়। সিঙ্গাপুর নিজের সব পণ্য উৎপাদন না করলেও বিশ্ব বাণিজ্যের মাঝখানে দাঁড়িয়ে পণ্য চলাচলের স্পিড, সেফটি, স্টোরেজ, ফাইন্যান্স, ফুয়েল, রিপেয়ার, লজিস্টিক্স সব কিছুর সার্ভিস দিতে শুরু করে। ধীরে ধীরে সিঙ্গাপুর পোর্ট শুধু জাহাজ ভেড়ানোর জায়গা থাকেনি, এটি হয়ে ওঠে এক হাই এফিসিয়েন্সি ট্রেড মেশিন হিসেবে। এখানে জাহাজ দ্রুত আনলোড হয়, দ্রুত লোড হয়, ডকুমেন্টেশন দ্রুত হয়, করাপশন কম, ডিলে কম এবং সার্ভিস রিলায়েবল। গ্লোবাল বিজনেসের জন্য সময় মানে টাকা, আর সিঙ্গাপুর সেই সময় বাঁচিয়ে দিচ্ছে। আর এ কারণেই বড় বড় শিপিং কোম্পানি সিঙ্গাপুরকে শুধু পোর্ট হিসাবে নয়, একটি ট্রাস্টেড ট্রেড হাব হিসেবে দেখতে শুরু করে। একটি দেশের কাছে তেল না থাকতে পারে, কিন্তু যদি তার কাছে ট্রাস্ট থাকে, তাহলে সেটাও বিশাল সম্পদ। সিঙ্গাপুর এই ট্রাস্ট তৈরি করেছিল স্ট্রং গভর্নেন্স দিয়ে। ব্যবসায়ীরা এমন এক জায়গায় আসতে চায় যেখানে নিয়ম কানুন খুব পরিষ্কার, দুর্নীতি কম, চুক্তিকে সম্মান জানানো হয়, পোর্ট ম্যানেজমেন্ট খুব দক্ষ এবং আমলাতান্ত্রিক জটিলতা কম। সিঙ্গাপুর ঠিক সেই পরিবেশ তৈরি করে। তারা বুঝেছিল, যদি বিদেশি বিনিয়োগকারীরা মনে করে এখানে টাকা নিরাপদ, আইন স্থিতিশীল, সরকার নমনীয় ও স্থিতিশীল, তাহলে তারা এখানে অফিস খুলবে, ফ্যাক্টরি বসাবে, ব্যাংক চালাবে এবং তাদের আঞ্চলিক কার্যালয় খুলবে। আর সেটাই হয়েছিল। সিঙ্গাপুর হয়ে ওঠে মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য এশিয়ার গেটওয়ে। অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি সিঙ্গাপুরকে বেছে নেয়, কারণ এখান থেকে সাউথ ইস্ট এশিয়া, চায়না, ইন্ডিয়া, মিডল ইস্ট সব জায়গায় একসঙ্গে বিজনেস করা সম্ভব। সিঙ্গাপুরের মাটির নিচে তেল ছিল না, কিন্তু মানুষের মধ্যে ছিল শৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা। তারা এডুকেশন, টেকনিক্যাল স্কিল, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর জোর দেয়। কারণ সিঙ্গাপুর বুঝেছিল, একবিংশ শতাব্দীর ইকোনমি শুধু জমি বা খনিজ সম্পদ দিয়ে চলে না, চলে নলেজ, টেকনোলজি, সার্ভিস এবং ইফিসিয়েন্সি দিয়ে। তারা এমন ওয়ার্কফোর্স তৈরি করতে চেয়েছিল যারা গ্লোবাল কোম্পানির সঙ্গে কাজ করতে পারবে, যারা ফ্যাক্টরি চালাতে পারবে, পোর্ট অপারেট করতে পারবে, ব্যাংকিং সিস্টেম বুঝবে, টেকনোলজি হ্যান্ডেল করতে পারবে। এই হিউম্যান ক্যাপিটালই সিঙ্গাপুরের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়।
সিঙ্গাপুর শুধু পণ্য এনে আবার পাঠানোর উপর নির্ভর করে বসে থাকেনি, তারা ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং ও হাই ভ্যালু ইন্ডাস্ট্রির দিকে এগিয়ে যায়। প্রথমে সহজ ম্যানুফ্যাকচারিং, তারপর ইলেকট্রনিক্স, কেমিক্যালস, রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যালস, বায়োমেডিক্যাল ম্যানুফ্যাকচারিং, এভিয়েশন সার্ভিসেস, এভাবে ইকোনমিকে আপগ্রেড করতে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সিঙ্গাপুরের নিজের ক্রুড অয়েল নেই, কিন্তু তারা পেট্রোলিয়াম রিফাইনিং এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শক্তিশালী হয়ে ওঠে। মানে তেল তাদের মাটির নিচে ছিল না, কিন্তু গ্লোবাল অয়েল ট্রেড রুটের পাশে থেকে তারা প্রসেসিং, স্টোরেজ, রিফাইনিং, ট্রেডিং এই সার্ভিস ইকোনমি তৈরি করে। এটাই সিঙ্গাপুর মডেল। র মেটেরিয়াল না থাকলেও ভ্যালু চেইনের গুরুত্বপূর্ণ জায়গা দখল করো। ট্রেড যত বড় হয়, ফাইন্যান্স তত গুরুত্বপূর্ণ হয়। জাহাজ চলবে, কার্গো যাবে, ইন্স্যুরেন্স লাগবে, পেমেন্ট লাগবে, কারেন্সি এক্সচেঞ্জ হবে, ইনভেস্টমেন্ট আসবে, এসবের জন্য দরকার ফিনান্সিয়াল সিস্টেম। সিঙ্গাপুর এখানেও সুযোগ নেই। তারা স্ট্রং ব্যাংকিং সিস্টেম, স্টেবল কারেন্সি, বিজনেস ফ্রেন্ডলি ল এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে। ফলে সিঙ্গাপুর শুধু পণ্যের জন্য হাব নয়, ক্যাপিটালের জন্য হাব হয়ে ওঠে। আজ অনেক গ্লোবাল ব্যাংকস, ইনভেস্টমেন্ট ফার্মস, ইন্স্যুরেন্স কোম্পানিজ এবং ফিনটেক বিজনেস সিঙ্গাপুরে কাজ করে, কারণ এখানে এশিয়ায় প্যাসিফিক রিজিয়নের বিজনেস ম্যানেজ করা তুলনামূলক সহজ। সিঙ্গাপুরের গল্পের সবচেয়ে পাওয়ারফুল লেসন হলো তারা তাদের উইকনেসকে কোনো অজুহাত বানায় নেয়। এদের জমি কম ছিল, তাই তারা আরবান প্ল্যানিংয়ে দক্ষ হয়েছে। প্রাকৃতিক সম্পদ নেই, তাই তারা সার্ভিস, ট্রেড, ফাইন্যান্স আর টেকনোলজিতে জোর দিয়েছে। নিজস্ব মার্কেট ছোট, তাই তারা গ্লোবাল মার্কেটকে টার্গেট করেছে। সিকিউরিটি রিস্ক ছিল, তাই তারা স্ট্রং স্টেট ক্যাপাসিটি তৈরি করেছে। সিঙ্গাপুর জানতো আমরা বড় দেশ হতে পারবো না, কিন্তু আমরা গ্লোবাল সিস্টেমের জন্য দরকারি দেশ হতে পারি, আর তারা ঠিক সেটাই করেছিল। তাহলে সিঙ্গাপুর কিভাবে গ্লোবাল ট্রেড জায়ান্ট হলো? এর উত্তর এক কথায়, সিঙ্গাপুর ন্যাচারাল রিসোর্সেস দিয়ে নয়, স্ট্র্যাটেজিক লোকেশন, ইফিসিয়েন্ট পোর্ট, ক্লিন গভর্নেন্স, স্কিল্ড পিপুল, স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ফাইন্যান্সিয়াল ট্রাস্ট এবং লং টার্ম প্ল্যানিং দিয়ে সফল হয়েছে। তারা প্রমাণ করেছে একটি দেশের আসল সম্পদ সবসময় মাটির নিচে থাকে না, কখনো কখনো আসল সম্পদ থাকে মানুষের দক্ষতায়, রাষ্ট্রের পরিকল্পনায়, আইনের উপর বিশ্বাসে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। সিঙ্গাপুর একটি ছোট দেশ, কিন্তু গ্লোবাল ট্রেড ম্যাপে এর প্রভাব বিশাল। তারা শুধু বাণিজ্যের পথে বসে থাকেনি, তারা সেই পথকে নিজের শক্তিতে পরিণত করেছে। আপনার মতে বাংলাদেশ কি তার জিওগ্রাফিক্যাল লোকেশন ব্যবহার করে ফিউচার ট্রেড হাব হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর ইতিহাস, জিওপলিটিক্স ও গ্লোবাল ইকোনমি নিয়ে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।